বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনে একমত সব দল। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সংস্কারে ঐক্যমত্য। জনগণের স্বার্থে সতর্কতার সঙ্গে এগোচ্ছে বিএনপি। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দ্রুত নির্বাচনের পথে যাওয়ার তাগিদ। নতুন শক্তির উত্থান থামাতে এনসিপি কার্যালয়ে দফায় দফায় হামলা, পদযাত্রায় নাহিদ। ফ্যাসিবাদের পথ বন্ধের দাবি হাসনাতের। গুম খুনে বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে ব্রিফিংয়ে সেনাবাহিনী। নির্বাচনে ইসির নির্দেশনায় কাজ করতে প্রস্তুত। এবং মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি আটকে নেতিবাচক প্রভাব পড়বে। ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের বিষয়টি খসড়া পর্যায়ে। স্বাগত জানাচ্ছি এখন সন্ধ্যায়। সঙ্গে আছি আমরা দুজন, আমি তানজিলা খান মিম, আর এদিকে মশিউর অনিক। মিম, আজকে ঐক্যমত্য কমিশনের যেই আলোচনা নবম দিনের মতো, সেই আলোচনা কিন্তু বেশ ফলপ্রসূ হয়েছে। বিশেষ করে ঢাকার বাইরে হাইকোর্টের যে বেঞ্চ, সে বেঞ্চ বসানোর ব্যাপারে সম্মত হয়েছে বেশিরভাগ দল। পাশাপাশি রাষ্ট্রপতির যেই ক্ষমতা বা ক্ষমা প্রদর্শনের যেই সংবিধানের 49 অনুচ্ছেদ, সেই 49 অনুচ্ছেদেও কিন্তু বিশেষ করে আইন ও নীতি দ্বারা নিয়ন্ত্রণ করার যেই ব্যাপারে, সেই ব্যাপারেও কিন্তু সম্মত হয়েছে বেশিরভাগ দলগুলো। তবে অনুচ্ছেদ পরিবর্তনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবারের মতামত নেবার বিধান যুক্ত করার পরামর্শ দিয়েছেন এনসিপি, জামায়াত সহ আরো কয়েকটি দল। বিস্তারিত আমাদেরকে জানাবেন সহকর্মী আজহার লিমন। সকলে সবসময় মনে রাখি এবং সেভাবে আলোচনার জন্য নির্ধারিত দুইটি বিষয়ই ঐক্যমত। দ্বিতীয় দফার নবম দিনকে জাতীয় ঐক্যমত্য কমিশনের জন্য বিশেষই বলা যায়। দিনের শুরুতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই হাউসে সর্বপ্রথম আলোচনা শুরু হয় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা নিয়ে। সংবিধানের 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা দেওয়া হয়েছে, তাতে যে কোনো আদালত, ট্রাইব্যুনাল কিংবা কর্তৃপক্ষের দেয়া যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করার এবং যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা আছে রাষ্ট্রপতির। জনমতের বাইরে গিয়ে দলীয় সন্ত্রাসকে ছায়া দিতে ভবিষ্যতে কোনো রাষ্ট্রপতি আর যাতে এই ক্ষমতার অপব্যবহার করতে না পারে, সেই লক্ষ্যে এই ক্ষমতার নিয়ন্ত্রণ চায় রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে 49 অনুচ্ছেদ সংশোধন করে আইন করার যে দিকটি যোগ হবে, সেখানে অপরাধীকে ক্ষমা করার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তির মতামত রাখার বিষয়টি অন্তর্ভুক্ত করার বিষয়েও ঐক্যমত্য হয়। এখানে কতগুলো অবজারভেশন আলোচনা হয়েছে, সেইটুকুই, এর বেশি এইখানে আলোচনা হয় নাই। সুতরাং ও ব্যাপারে বলা যায় সাধারণভাবে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে। এইটা একটা পজিটিভ বলেই আমরা কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের দিক থেকে এটা মনে করি। অনেকে একটি পর্যায়ে এসে একটা সমঝোতা আসতে চায় কম্পেনসেশনের মাধ্যমে, টাকা দিয়ে হোক অন্য দিয়ে হোক, তারা একটু বেনিফিট করতে চায়। তো সেই প্রভিশনটা আমরা রেখেছি। তো এই কারণেই এটা আজকে খুব বড় ধরনের একটা সিদ্ধান্ত, টু এনশিওর দি জাস্টিস ইভেন প্রেসিডেন্টের ক্ষমা করার ক্ষেত্রেও, যে কনসার্ন ফ্যামিলি বা বৈধ যে উত্তরাধিকার থাকবে ফাঁসির ক্ষেত্রে, তাদেরকে কনভিন্স করে, তাদেরকে কনসার্ন করে, তাদের সম্মতিক্রমে ক্ষমা করার এই সুপারিশটি কমিটি করতে পারবে। দিনের দ্বিতীয় ভাগে আলোচনা গড়ায় বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ প্রস্তাবে। এখানে শুরুতে সার্কিট বেঞ্চ বাধ্যতামূলকভাবে সক্রিয় করার দিকে মত দিলেও আলোচনার ধারাবাহিকতায় বিভাগীয় পর্যায়ে স্থায়ীভাবেই হাইকোর্ট বেঞ্চ স্থাপনের পক্ষে মতামত দেয় বিএনপি। ভবিষ্যতে সংকট এড়াতে দলটির প্রতিনিধি এ ব্যাপারে সুপ্রিম কোর্টের মতামত নেবার একটি প্রস্তাব উপস্থাপন করেন। বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের ক্ষেত্রে 100 অনুচ্ছেদের সঙ্গে সুপ্রিম কোর্টের বিধান সম্বলিত 94 অনুচ্ছেদ সংশোধন করতে হবে কিনা তা নিয়ে দেখা দেয় বিতর্ক। রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরাও মনে করি রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে বিষয়টিকে অবারিত এবং একই সাথে নিরঙ্কুশ করে রাখা হয়েছিল, সেই জায়গাটাতে অবশ্যই আইনের বিধিবিধান প্রয়োজন। যিনি খুন হয়েছেন তার পরিবার যদি যিনি খুনি তাকে মাফ করে দিতে চান, এই মাফ করবার একটা প্রভিশন থাকতে পারে, কিন্তু সেটা পরিবারের এঙ্গেজমেন্টের মাধ্যমে থাকবে, রাষ্ট্রের না। এবং সেক্ষেত্রে আমরা বলেছি যে আলাদা একটা কমিশন করে দেন। আমরা বিগত সময়ে দেখেছি রাষ্ট্রে এই ধারার রাষ্ট্রপতির এই ক্ষমতার
যথেষ্ট অপব্যবহার হয়েছে, মিসইউজ, অ্যাবিউজ, যাই বলি সব কিছুই হয়েছে। এবং যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বিভিন্ন হেনিয়াস ক্রাইমে, তাদেরকেও অপর্যপরি ক্ষমা প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্রে হত্যাযজ্ঞের একটা উৎসাহ দেয়া হয়েছে। বৃহস্পতিবারের সভা শেষে বেশ উৎফুল্লই দেখা গেছে জাতীয় ঐক্যমত্য কমিশনকে। তারা বলছেন একমত হবার পুরো কৃতিত্ব রাজনৈতিক দলগুলোর। আমরা দুটো বিষয়ে আলোচনা করেছি, একটি হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, আরেকটি হচ্ছে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের প্রশ্ন। রাজনৈতিক দলগুলো বিবেচনা করেছেন যে রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতা দেয়া হয়েছে, সেই ক্ষমতা, ক্ষমা প্রদর্শনের সেই ক্ষমতার ব্যাপক অপব্যবহার হয়েছে, রাজনৈতিকভাবে ব্যবহার হয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দল এটা উপলব্ধি করতে পেরেছেন যে এই বিষয়ে সংবিধানের যে 49 অনুচ্ছেদ আছে তার বড় রকমের সংশোধন করা প্রয়োজন। একই সময়ে চলতি মাসের মধ্যে জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে দলগুলো নিজেদের অবস্থান ছাড় দিয়ে সামনের দিনগুলোতেও ঐক্যমত্যে পৌঁছাতে এভাবে বলিষ্ঠ ভূমিকা নেবে আশা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আজহার লিমন, এখন, ঢাকা। প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে সরকার তড়িঘড়ি করায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে এ ধরনের সিদ্ধান্ত সমীচীন নয়। বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বর্তমানে পরিস্থিতিতে বিএনপি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাজনৈতিক পথ অতিক্রম করছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। বিস্তারিত প্রতিবেদনে। ইন্টারনেটের দরদাম আর সেবা নিয়ে বছরব্যাপী আলোচনায় থাকে দেশের টেলিকমিউনিকেশন খাত। ব্যবস্থাপনা নিয়ে ও ইন্টারনেট ব্যবসায়ীদের প্রসঙ্গেও বিভিন্ন অভিযোগ আছে গ্রাহকদের কাছে। পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছে টেলিকম নীতিমালা প্রণয়নের। তবে প্রস্তাবনার পর থেকেই নানা রকমের বিতর্ক, প্রশ্নের সম্মুখীন এই নীতিমালা। এরই মধ্যে নিজেদের শঙ্কার কথা জানিয়েছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। পরে হবেই বলেই আমরা জানতে পেরেছি। এবার প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করল বিএনপি। দুপুরে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, তড়িঘড়ি করে নীতিমালা প্রণয়ন উদ্বেগের বিষয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। প্রস্তাবিত টেলিকম নীতিমালায় ছোট ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত আর বিশেষ সুবিধা পাবে বড় কোম্পানিগুলো, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এসএমই খাতে বিরূপ প্রভাব পড়বে নীতিমালা বাস্তবায়ন হলে। তবে খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। বিএনপি গঠনমূলক মনোভাব নিয়ে এই খসড়ার সম্ভাব্য দুর্বলতা, অস্পষ্টতা এবং বড় মোবাইল অপারেটরদের পক্ষে অধিক সুবিধা পাওয়ার কিছু ধারা তুলে ধরেছে। সংবাদ সম্মেলনে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, জনগুরুত্বপূর্ণ এই নীতিমালার বিষয়ে মতামত চায়নি সরকার। বর্তমান পরিস্থিতিতে বিএনপি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাজনৈতিক পথ অতিক্রম করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এত গুরুত্বপূর্ণ বিষয়ে যখন একটা নীতিমালা তৈরি হয় তখন তো এটা মানুষের কাছ থেকে মতামত নেওয়া কথা, বা যারা পার্টি এটা এই সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের মতামত নেওয়া কথা। এখানে বলা আছে যে সরকার এ ধরনের কোনো মতামত নিয়েছে বলে আমাদের জানা নেই, আমাদের কাছে কোনো মতামত চায়। বিরোধ তৈরি হয় বিএনপি এমন কোনো কিছু চায় না বলেও ব্রিফিংয়ে জানানো হয়। অলিগার্কির মাধ্যমে। মাঝার ইমন, এখন, ঢাকা। এদিকে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন আয়োজনে অস্ট্রেলিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রাইলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। বলেন, অস্ট্রেলিয়া ইতোমধ্যে নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে, যেটি সামনে আরও ত্বরান্বিত হবে। এ সময় আমির খসরু বলেন দ্রুত নির্বাচনের দিকে যাওয়া এখন জরুরি। আগামী নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বেশি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়ান নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। ইলেকশন কমিশনের উপর একটা বড় ধরনের সহায়তা তারা করে এবং সেটা তারা
সেটা করছে ইতিমধ্যে এবং তারা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায় এবং তার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। তাদের বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের আগামী দিনের বাংলাদেশে আমরা আমাদের রাজনৈতিক পরিবর্তন, পট পরিবর্তনের পর একটা গণতান্ত্রিক বাংলাদেশ এবং তার ফলশ্রুতিতে যে দুই দেশের মধ্যে সম্পর্কগুলো গড়ে ওঠার প্রয়োজনীয়তা আছে সেগুলো গুরুত্বের সাথে আলোচনা হয়েছে। হামলা করে নতুন রাজনৈতিক শক্তির উত্থানকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে সৈয়দপুরে জুলাই বিপ্লবের অন্যতম শহীদ সাজ্জাদের কবর জিয়ারত শেষে তৃতীয় দিনের কর্মসূচির শুরুতে এই কথা বলেন তিনি। কর্মসূচি থেকে নির্বাচনের আগে ফ্যাসিবাদ তৈরির পথ বন্ধ করা এবং সাথে জুলাই ঘোষণাপত্রের দাবি পুনর্ব্যক্ত করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আরও জানাবেন মোকারম হোসেন। জুলাই বিপ্লবে ঢাকায় শহীদ সৈয়দপুরের সাজ্জাদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রার তৃতীয় দিনের কর্মসূচি। যাদের আহ্বানে রাজপথে জীবন দিয়েছে সন্তান, তাদের পাশে নিয়েই মোনাজাতে চোখ ভেজালেন শহীদ সাজ্জাদের পিতা। সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে জিয়ারতের পর আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্প পরিদর্শনে আসেন এনসিপি নেতারা। কেন্দ্রীয় নেতাদের কাছে পেয়ে ক্যাম্প জীবনের নাগরিক অসুবিধার কথা তুলে ধরেন বাসিন্দারা। এ সময় বাংলার পথে প্রান্তরে বিচার সংস্কার ও জুলাই সনদ নিয়ে অবিশ্বাস্য সাড়া পাচ্ছেন বলে জানান এনসিপি নেতারা। না আসলে বোঝা যেত না যে এনসিপিকে নিয়ে মানুষের আগ্রহ কতটা পরিষ্কার, মানে অনেক অধীর আগ্রহে মানুষ আসলে নতুনদের জন্য বসেছিল। মানে প্রতিটা মানুষের সাথে যাচ্ছি বা যে নতুন শহরেই যাচ্ছি, যেখানেই যাচ্ছি, মানুষ খুব আন্তরিকতার সাথে এনসিপি সকলকে আপন করে নিচ্ছে এবং কথা বলছে। রাষ্ট্রটা প্রত্যেকটা নাগরিকের হয়, এখানে এসে তো আপনিও দেখছেন ওনারা বলছে যে অবহেলা বা যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা নাগরিক হিসেবে সেটা তারা পাচ্ছেন না। এটা আসলে সবারই চাওয়া যে নাগরিক হিসেবে তাদের যে ন্যায্য অধিকার সেটা যাতে সবাই পায়। ক্যাম্প পরিদর্শনের পর সৈয়দপুরের পথে পথে গণমানুষের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। জুলাই সনদ নিয়ে সরকারের পদক্ষেপ দেখে ঘোষণাপত্র নিয়ে এনসিপির অবস্থান পুনর্বিবেচনার আভাস দেন হাসনাত আব্দুল্লাহ। আর ঢাকা এনসিপির প্রদর্শনী বহরে ককটেল হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, হামলা করে নতুন রাজনৈতিক শক্তির উত্থানকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সরকারের পদক্ষেপ অনুযায়ী আমাদের সিদ্ধান্তগুলো পরবর্তীতে আমরা হয়তো পুনর্বিবেচনা আমরা করতে পারি। তবে আমরা বলতে চাই মানুষকে সাথে নিয়ে আমাদের এই বিপ্লবের অবশ্যই একটি ঘোষণাপত্র থাকা চাই এবং আমরা সেটি দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা 3 তারিখে সবাইকে নিয়ে ঢাকায় গিয়ে শহীদ মিনারে সেই ঘোষণাপত্র আমরা পাঠ করব। এই হামলাগুলো করে আমাদেরকে যেই উত্থান হয়েছে নতুন রাজনৈতিক শক্তি, সেই উত্থানকে ঠেকিয়ে দিতে চাচ্ছে। আমরা এর আগে ককটেল হামলাতে মামলা করেছি, কিন্তু আমরা কোনো ব্যবস্থা দেখতে পাই না। প্রশাসনকে বলবো আরও কঠোর হতে এবং তরুণদের যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, নেতৃত্বদের যদি এই নিরাপত্তা পরিস্থিতি হয়, তারা যারা আন্দোলন করছে শহীদ হয়ে, তাদের নিরাপত্তা কে দেখবে? সাধারণ মানুষের নিরাপত্তা কে দেখবে? ফলে ককটেল হোক, বুলেট হোক, সবকিছুকেই নস্যাৎ করে আমরা এগিয়ে যাব। এরপর দুপুরে নীলফামারীতে পথসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। ৩রা আগস্ট জুলাই ঘোষণাপত্রের কথা স্মরণ করিয়ে দিয়ে ঢাকার জমায়েতে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানান তারা। মোকাররম হোসাইন, এখন নীলফামারী। দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হলে বর্তমানে রাজনৈতিক দ্বন্দ্বগুলো সৃষ্ট হতো না বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক উমামা ফাতেমা। তিনি আরও বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল গঠন করার জন্য এই জুলাই সনদকে কুক্ষিগত করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই ঘোষণাপত্র শিক্ষার্থীদের প্রত্যাশা শীর্ষক আলোচনায় উমামা আরও বলেন, জুলাই ঘোষণাপত্রে কোনো রাজনৈতিক দলের এখতিয়ার নেই। আলোচনায় ইসলামী ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেন, জুলাই সনদ যখন দরকার ছিল তখন তা গঠন করা হয়নি। বলেন, বিগত সরকারের আমলে চলা হত্যাযজ্ঞের কোনো বিচার এখনো সম্ভব হয়নি। দ্রুততম সময়ে এর বিচার দাবি করেন সিবগা। সরকার পরিচালনার ক্ষেত্রে যাদের একটা ভূমিকাও ছিল, তাদের কাছে এই প্রস্তাবনাটা এসেছিল যে আপনারা জুলাই ঘোষণাপত্র দেন। তখন সকল ছাত্র সংগঠন বলি বা সকল ছাত্র জনতা সকলে কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের যে ব্যানার, সেই ব্যানারের আন্ডারে একত্রিত হয়েছিল। ওই সময় যদি একটা জুলাই ঘোষণাপত্র আমরা দ্রুততম সময়ের মধ্যে দিতে পারতাম, তাহলে আজকে এসে এই রাজনৈতিক জটিলতা তৈরি হতো না। এই সনদ অন্তত যাতে সবার রিফ্লেকশনটা যাতে এখানে থাকে। ওই সাপ্লাই যারা মারা গেল, ওই বিডিআর বিদ্রোহে যারা মারা গেল,
ওই মোদি বিরোধী আন্দোলনে যারা মারা গেল সবার যাতে স্বীকৃতি এখানে থাকে, সবার যাতে রাজনৈতিক আকাঙ্ক্ষা যাতে এখানে থাকে, এটা যাতে এনশিওর হয়। চাঁদপুরে ৬ জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কাঠামোগত উপায়ে সারা দেশে হত্যাকাণ্ডের প্রমাণ থাকায় আসামিরা অব্যাহতি পাবে না বলেও আশা প্রকাশ করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর। বিস্তারিত জানাবেন রকিবুল রাহাত। ৫ই আগস্ট রাজধানীর চানখারপুলে এভাবেই নিরস্ত্র মানুষের উপর গুলি চালায় পুলিশের কয়েকজন। পরে জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বৃহস্পতিবার আদালতে চানখারপুলে ৬ জন হত্যাকাণ্ডের মামলার অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ অভিযোগ গঠনের জন্য আগামী ১৪ জুলাই তারিখ ধার্য করেন। চার্জ ফ্রেম করার মতো যথেষ্ট উপাদান আছে এবং ডিসচার্জ করার মতো কোনো উপাদান নাই, কাজেই চার্জ ফ্রেম হবে। আর বাড়ি বাড়ি যাওয়া হয়েছে যে তাদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে, যার বিস্তারিত বিভিন্ন মামলায় বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে, কাজে ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক হয়েছে এবং টার্গেটেড হয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবীদের অভিযোগ, পুলিশের বিভাগীয় তদন্ত হবার আগেই অভিযোগ গঠনের তারিখ ঘোষণা করা হয়েছে। এক্সিকিউটিভ ইনকোয়ারি হতে হবে, ওই ইনকোয়ারিটা হয় নাই। তারপর সেকেন্ড সাবমিশন ছিল আমাদের সুপেরিয়র রেসপন্সিবিলিটিতে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লতে যেটা আছে সুপেরিয়র রেসপন্সিবিলিটির কথাটা, ওইটা বলেছি আমরা। এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গত 25 মে আমলে নেন ট্রাইব্যুনাল। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রকিবুল রাহাত, এখন, ঢাকা। নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পেলে নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া গুমের সাথে সেনাবাহিনীর কেউ যদি জড়িত প্রমাণিত হয় তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় সংস্থাটি। আর যে কোনো মব জাস্টিস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনেও কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। বিস্তারিত জানাচ্ছেন সানি মৃধা। নির্বাচনের দিনক্ষণ এখনও নির্দিষ্ট না হলেও আলোচনায় ফেব্রুয়ারি থেকে এপ্রিল। প্রধান নির্বাচন কমিশনারও জানিয়েছেন এই সময়কাল ধরেই তারা প্রস্তুতি নিচ্ছে। এমন প্রেক্ষাপটে সেনাবাহিনীর এক সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে সেনাবাহিনী জানায়, নির্বাচন কমিশনের নির্দেশনা পেলে নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সেনাবাহিনী সকল ধরনের সহযোগিতা করবে। নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্র আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিচালনার জন্য সকল ধরনের সহায়তা আমরা করতে প্রস্তুত আছি। 5 আগস্টের পর হত্যা, মব জাস্টিস সহ নানা অপরাধের কথা তুলে ধরে সেনাবাহিনী জানায়, সম্প্রতি বিভিন্ন সন্ত্রাসী গ্রেপ্তার ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সাথে মব জাস্টিস সহ সকল অপরাধের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দেয় সংস্থাটি। চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার অভিযানে গত 2 সপ্তাহে সেনাবাহিনী মোট 26টি অবৈধ অস্ত্র ও 100 রাউন্ড গোলাবারুদ এবং আগস্ট হতে এ পর্যন্ত সর্বমোট 9,692টি অবৈধ অস্ত্র ও 2,86,854 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। গত কয়েক সপ্তাহে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযান নিয়ে সংবাদ সম্মেলনে জানায়, গেল 2 সপ্তাহে অভিযান চালিয়ে 13টি আগ্নেয়াস্ত্র উদ্ধার ও 23 জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে একটি সন্ত্রাসী ক্যাম্প ধ্বংস করেছে। গত 2 সপ্তাহে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করে 13টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে, 23 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে এবং একটি ইউপিডিএফের ক্যাম্প ধ্বংস করে। এ সকল অভিযানের অংশ হিসেবে রাঙ্গামাটিতে বিশেষ অভিযান পরিচালনাকালে একজন সেনা সদস্য গুলিবিদ্ধ হয়। এক প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল ইসলাম বলেন, গুম খুনের সাথে সেনাবাহিনীর কেউ জড়িত ছিল প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং এ সংক্রান্ত বাংলাদেশ সেনাবাহিনী এ পর্যন্ত সর্বাত্মক সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। 5 আগস্টের পর এখন পর্যন্ত লুট হওয়া প্রায় 80% অস্ত্র উদ্ধার হয়েছে জানিয়েছে সেনাবাহিনী। সর্বমোট 15,000। সানি মৃধা, এখন, ঢাকা। কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে
উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ওয়েটিং সাপেক্ষ সরকারি চাকরির দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। তবে কোনো বিষয়ে সংশোধন হচ্ছে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি। এছাড়াও উপদেষ্টা পরিষদের সভায় বিশ্ব প্রতিবন্ধী দিবস 15 মার্চের পরিবর্তে 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস খ শ্রেণী হিসেবে অন্তর্ভুক্তকরণ এবং 2রা এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও এদিন পারমাণবিক জ্বালানি এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কর্তৃক গৃহীত যৌথ কনভেনশন সইয়ের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। ঢাকা জাতিসংঘ মানবাধিকার কার্যালয় চালু করতে প্রয়োজনীয় সমঝোতা স্মারক এখনো খসড়া পর্যায়ে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এই সময় প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের মধ্যে একটি চমৎকার আলোচনা হয়েছে, আর যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের বিষয়ে দুজনের মধ্যে আলোচনাও হয়েছে বলে জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এছাড়াও মালয়েশিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে জড়িত 36 বাংলাদেশি আটকের বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি অন্যান্য দেশে ভিসা পেতে নেতিবাচক প্রভাব ফেলবে। ওমানের রাস্তায় দাঁড়িয়ে প্রবাসীদের সেবার জন্য অপেক্ষা করতে হবে না বলেও মন্তব্য করেন তৌহিদ। প্রবাসীদের সেবা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মধ্যপ্রাচ্যে বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও গঙ্গা চুক্তি নিয়ে টালবাহানার কিছু নেই উল্লেখ করে তিনি আরও বলেন, 30 বছরেও ভারত থেকে ইতিবাচক কোনো ইঙ্গিত পায়নি বাংলাদেশ। যে কোনো নেগেটিভ বিষয়ই ভিসা প্রাপ্তির ক্ষেত্রে প্রভাব ফেলবে না আমি কথা বলতে পারি না। আমাদের দেখতে হবে যেন আমরা প্রপার স্টেপস যদি নেই তাহলে সেটা মিনিমাইজ করা যায়। আমাদের করণীয় হচ্ছে দেখা যে আসলে তারা বিশেষ কোনো এই ধরনের কোনো অপকর্মের সাথে জড়িত কিনা, যদি জড়িত হয় তাহলে তাদের ব্যাপারে স্বাস্থ্যবানের ব্যবস্থা গ্রহণ করা এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা চেষ্টা করা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের 2 কমিশনার সহ আরও 5 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। এ নিয়ে এখন পর্যন্ত 16 এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে তথ্যানুসন্ধান চলমান। বিকেলে দুদক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে সংস্থাটির সহকারী পরিচালক আক্তারুল ইসলাম বলেন, রাজস্ব বোর্ডের কিছু কতিপয় অসাধু সদস্য কর্মকর্তা মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে কর ফাঁকির সুযোগ করে দিচ্ছেন। সেই সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা নিজেরা লাভবান হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ কর আদায় না করে পরিমাণ কমিয়ে রাখছেন বলেও অভিযোগ করেন দুদক সহকারী পরিচালক। কর প্রদানের নিয়ম হচ্ছে, কর হিসাব নিকাশের পর বেশি দেয়া হলে তা ওই করদাতাকে ফেরত দিতে হবে, কিন্তু বাস্তবে তা দেয়া হচ্ছে না। শুধু এনবিআর বিষয় না, এটা সবার ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ এসে স্বাভাবিক আপনারা জানেন যে দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে অভিযোগের যদি প্রাথমিক সত্যতা পাওয়া যায় তো গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে যদি পাওয়া যায় তাহলে প্রকাশ্যে অনুসন্ধান শুরু হয়। এটা আসলে ব্যতিক্রমী কিছু না। কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ এনে 2 সন্তান সহ মাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সকালে উপজেলার বাঙ্গুরা থানার করইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। এ সময় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন। তবে মোবাইল চুরি নিয়ে এই ঘটনার সূত্রপাত বলছেন স্থানীয়রা। খালিদ সাইফুল্লাহর প্রতিবেদন। রাতে মোবাইল ফোনে পরিবারের সবাইকে হত্যার হুমকি, সকালে লোকবল নিয়ে বাড়ি ঘেরাও, এরপর একে একে পিটিয়ে হত্যা করা হয় ছেলে রাসেল, মেয়ে জোনাকি ও মা রুবি বেগমকে। নৃশংস এই ঘটনা মুরাদনগরের বাঙ্গুরা বাজার থানার করইবাড়ি গ্রামে। নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া মা মেয়ে ছেলের বিষয়ে স্থানীয়দের দাবি, নিহতরা মাদক ব্যবসা সহ নানা অপরাধে জড়িত। বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। তবে সম্প্রতি এক স্কুল শিক্ষকের মোবাইল ফোন চুরির পর দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ মেটানো হতে পারে। সিরিয়াল ধরে থাকতে এই মাদক ব্যবসাটা যেটা সিরিয়াল ধরে থাকতে লোক থাকে। আমরা তো মনে হয় এখান থেকে বালা বন্ধ হয়, আমরা থেকে তো হাই লেভেলের লোক মনে করেন এটা তুলি পারছে না। ব্যবসা তো ওনারা মাদক নিয়ে বাবা টাবা ভিঞ্চি বেরিয়েছি ইয়াবা টিয়াবা
এগুলো নিয়ে আরই মুরাদনগরবাসীরা অসন্তোষ হয়ে আছে ওনার প্রতি, তার জন্য পাবলিকের আজকা এ কদ্দুবে নিচ্ছে, না হইলে হতো না। সবাই আইসে জুড়াইয়া পরে হারা ঘরতে বাড়িছে, তারপর এমন ধরনের দিছে যায় ঘরে যাইয়া পরে মার দূর করছে, আর যেমনি যে পারছে যেই মারছে। তবে নিহতের পরিবারের দাবি পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড। সকালটা হইতেলে তো তোরার ফ্যামিলি যতগুলো মানুষ আছে সবাইরে মাইরালাম, মাইরা পুলিশেরারে ডিবি পুলিশ যারা আছে তারারে 100 কোটি টাকা দিয়ালাম, দিয়া মানাইলাম। মানে কুবাইয়া মেরা লাইছে, জোনাকিরে কুবাইয়া মেরা লাইছে, আর আমার এতবারে মাসে আমার দেবী হসপিটাল নিতে আছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের শনাক্তে কাজ করার কথা জানান তারা। রবির দীর্ঘদিন যাবৎ, বেশ কিছু বছর যাবৎ সে এখানে মাদক ব্যবসা করে। এই ধরনের বিষয়গুলোতে এলাকার লোকজন ক্ষুব্ধ। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে, সে মাঝে মধ্যে পলাতক থাকে, মাঝে মধ্যে আসে, এবং যাদের মেরে ফেলছে তারাও প্রত্যেকেই একাধিক মাদক মামলার আসামি। কোনো অপরাধী হয় তাহলে তাকে আটক করে পুলিশের রেকর্ড দেওয়ার কথা, বাট এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে এক পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যার পর গ্রাম জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। এসএসসি ফলপ্রার্থী জনি, তিনি হত্যা হয়েছেন তার ফল প্রকাশের আগেই। বলছিলাম হবিগঞ্জে ঘটা এক ঘটনা, যে ঘটনায় মোড় নিয়েছে নতুন চাঞ্চল্যের। হবিগঞ্জে ঘরে চুরি করতে ঢুকে এক শিক্ষার্থীকে অর্থাৎ জনিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। কিছুদিন আগে এসএসসি পরীক্ষা শেষ করেছেন তিনি। তার কলেজ শিক্ষার্থী বড় ভাইকেও আহত করা হয়েছে একই ঘটনায়। আর ঘটনাস্থল পরিদর্শন শেষে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। কাজল সরকার জানাচ্ছেন বাকিটা। এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী সন্তানকে হারিয়ে স্বজনদের হাজারি, কান্নায় ভারী পুরো হাসপাতাল। নিহতের পরিবার জানায়, ভোরে হবিগঞ্জ শহরের দেয়ানত রামসাহার বাড়ি এলাকার একটি বাসায় চুরির জন্য ঢুকে দুর্বৃত্তরা। এক পর্যায়ে চোরকে ঝাপটে ধরে এসএসসি ফলপ্রার্থী জনি ও তার ভাই জয় দাস। এ সময় দুজনকেই ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে ছোট ভাই জনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দেখি মানে বাইরে বাহার দরজার সামনে মানে সে ধরে রাখছে, তখন গিয়ে আমিও দৌড়াতাম দেখলাম, তখন দেখি মানে আমার বাবা এসে পাশে সামনে বাহার 2 জন এসে বাড়ি দিছে। আমার মায়ের সামনে লাইট দিছে, এটা ফাঁস। তখনই দেখি যে সে মানে মাটির ফুরে আর মানে ফুরে গেছে আর রক্ত। ওরা 2 জনে মানে ওরা ধরছে, ওরা আমিও ধরছি, ওরা একটা দিয়ে আমার এই ছেলেটা ফুরে আছে, মানে লাম হয়ে ফুরে আছে। তখন আমি ওরা চারটে বাইক দিয়ে আমার ছেলেটা ধরতে গিয়া মানে ও ফালাই গেছে। জনি দাস আমাদের এখানে হাসপাতালে ইমার্জেন্সিতে আসছে 4:10, ভোর 4:10-এ আসছে, এবং সে ব্রড ডেড আসছে। হ্যাঁ, মৃত অবস্থা আমাদের এখানে আসছে। আসার পর আমার ডাক্তার দেখার পরে তো মৃত ঘোষণা করছেন। জনি হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন তার সহপাঠী ও এলাকাবাসী। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন পুলিশ সুপার। কালকে বিকালে আমার হাতে আসলো, খুব ভালো আসলো। কাউকে খুন করা বা এরকম কিছু মনে হচ্ছে না, এটা সাডেন প্রভোকেশন মনে হচ্ছে। আমরা আরেকটু দেখি, তবে আমি বলবো যে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুলিশ বলছে ঘটনাটি চুরি নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। কাজল সরকার, এখন হবিগঞ্জ। ভোলার তজুমুদ্দিনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আলাউদ্দিন ও মামলার 2 নম্বর আসামি ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে নোয়াখালীর হাতিয়া থেকে প্রধান আসামি আলাউদ্দিন ও ভোলার বোরহান উদ্দিন থেকে দ্বিতীয় আসামি ফরিদ উদ্দিনকে গ্রেফতার করা হয়। এছাড়া বুধবার দুপুরে মামলার 5 নম্বর আসামি মানিককে ইলিশা লঞ্চঘাট থেকে গ্রেফতার করে র্যাব। এ নিয়ে গৃহবধূ ধর্ষণ মামলার 7 আসামির মধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত সোমবার ভোলার তজুমুদ্দিনের স্বামীকে রাতভর নির্যাতনের পর
স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়। মামলায় আসামি করা হয় স্থানীয় শ্রমিক দল, যুবদল ও কলেজ ছাত্রদলের নেতাকর্মী সহ 7 জনকে। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন মহামারী পর্যায়ে চলে গেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মোর্শেদ। সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সারা দেশে অব্যাহত নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়ন বন্ধে গৃহীত পদক্ষেপ নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সরকার এসেছে, সরকার গেছে, কেউ কিন্তু এটি সামাল দিতে পারেনি, যার বড় কারণ রাজনীতি ও মাদক। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উপজেলা পর্যায়ে ইউনোর নেতৃত্বে কুইক রেসপন্স টিম গঠন করা হচ্ছে বলেও জানান সরকারের এই উপদেষ্টা। কিন্তু আমাদের নিজেদের জায়গা থেকে নিজেদেরকে প্রশ্ন করছি, শিশুদেরকে এবং মেয়েদেরকে সহিংসতা মুক্ত করা এবং নিরাপদে রাখা। নারী ও শিশু মন্ত্রণালয় এই গোটা বছরটা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে একটা বড় রকমের রেজিস্ট্যান্স তৈরি করার কাজটা করছে। এই যে একটা অপসংস্কৃতি আমাদের একেবারে শিকড়ে ঢুকে গেছে, আমরা ধর্মের কথা বলি, আমাদের নিজের কালচারকে বাঁচিয়ে রাখার কথা বলি। আমার এই কালচারটা কি আমার ছিল? হ্যাঁ, কিন্তু এটা তো আমার একেবারে শিকড়ে ঢুকে গেছে। আমি কি করছি? সো এটাকে থামাতে হবে। অনেক এবার নতুন বিতর্ক দেখা দিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ছেলে আফনার নেতানিয়াহুর নামে। আমরা দেখতে পাচ্ছি তার ছবি। যুক্তরাজ্যের অক্সফোর্ডের ছদ্মনামে তিনি ফ্ল্যাট কিনেছেন, এমন গল্প শোনা যাচ্ছে। মিম, আপনাকে জানিয়ে রাখতে চাই, যেই ফ্ল্যাটটি তিনি কিনেছেন তার বাজার মূল্য $6,80,000, কিন্তু এটি অবৈধ হলে আইনগতভাবেও তিনি দাবি করছেন, অর্থাৎ নেতানিয়াহুর ছোট ছেলে দাবি করছেন এটা বৈধ। জাহানারা ভুইয়ার একটি প্রতিবেদন আছে এই বিষয়ে, দেখে নিব সেটি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে আবনার নেতানিয়াহু এবার সংবাদের শিরোনামে উঠে এলেন তিনি। তবে প্রশংসনীয় কোনো কাজের জন্য নয়, বরং গোপনে ফ্ল্যাট কেনার দায়ে। নেতানিয়াহুর ছোট ছেলে আবনার নেতানিয়াহু যুক্তরাজ্যের অক্সফোর্ডে $1 মিলিয়ন খরচ করে কিনেছেন একটি ফ্ল্যাট। তাও আবার নিজের নাম পরিবর্তন করে সেই ফ্ল্যাটের রেজিস্ট্রেশন করেছেন তিনি। আবনারের অ্যাপার্টমেন্ট কেনার বিষয়ে এই গোপন খবরকে শিরোনাম করে খবর প্রকাশ করেছে ইসরায়েলের বাণিজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ক্যালকালিস্ট, যেখানে বলা হয় 2022 সালে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের শাসনামলে সেখানে অ্যাপার্টমেন্ট কেনেন আবনার, যেখানে এই নামের পরিবর্তে দেয়া হয় ছদ্মনাম আভি আবনার সিগাল। এই নামটি তিনি তার বাবার দিক থেকে একে দাদির পদবি থেকে গ্রহণ করেন বলে জানা গেছে। আবনার নেতানিয়াহুর যুক্তরাজ্যের ফ্ল্যাটটির দর প্রায় $6,80,000, যা সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের বাজেট ঘোষণার 10 দিন আগেই কেনেন বলে প্রতিবেদনে উঠে আসে। যদিও নাম পরিবর্তনের বিষয়টি আইনত বৈধ বলে দাবি করেন নেতানিয়াহুর ছেলে। প্রতিবেদনে আরও বলা হয়, অ্যাপার্টমেন্ট কেনার জন্য আবনারকে কোনো মর্টগেজ দিতে হয়নি। এছাড়াও যে সময় অ্যাপার্টমেন্টটি কেনা হয় তখন তার বাবা নেতানিয়াহু ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ছিলেন। তবে নেতানিয়াহুর ছেলের বিদেশে ফ্ল্যাট কেনার বিষয়ে প্রচারিত সংবাদটি ইসরায়েলি সংবাদ মাধ্যম থেকে উঠিয়ে নিতে বাধ্য করে দেশটির মিলিটারি সেন্সর বোর্ড। বিষয়টি বিতর্কিত দাবি করে তাদের এই সিদ্ধান্ত। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। গুপ্তচর সন্দেহে বিপুল সংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান। ইসরায়েলের সাথে যুদ্ধ বন্ধের পর থেকেই গুপ্তচর ধরতে যেন নড়ে চড়ে বসেছে ইরানি কর্তৃপক্ষ, আর এরই মধ্যে বহু ইসরায়েলি গুপ্তচরকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গুপ্তচর বৃত্তির সন্দেহে বিপুল সংখ্যক আফগানকেও দেশে ফেরত পাঠানোর খবর উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর তথ্য বলছে, সংঘাত চলাকালে ইরান প্রতিদিন 30,000-এর বেশি আফগানকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। ইরান কর্তৃপক্ষের অনুমান, আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেয়ার পর 2022 সালে প্রায় 26 লাখ আফগান ইরানে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস করছিলেন। অনেকদিন পরে যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় নারী সহ নিহত হয়েছেন অন্তত 4 জন, আহত হয়েছেন 14 জন। গুরুতর আহত হয়ে 3 জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় সময় বুধবার রাতে এই ঘটনা ঘটে। শহরটির ওয়েস্ট শিকাগো এভিনিউর একটি নাইট ক্লাবে ভিড়ের মধ্যে ঢুকে যায় একটি গাড়ি থেকেই এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি শুরু করে। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। গুলি করার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান দুর্বৃত্ত।
এই ঘটনায় জড়িত সন্দেহে এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। শিকাগো ক্রাইম ডিপার্টমেন্টের তথ্য মতে শহরটিতে গত জুন মাসে বন্দুক হামলার ঘটনা প্রায় 40% কমে এসেছে। শেষ করছি এখন সন্ধে। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনে একমত সব দল। রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শনের ক্ষমতা সংস্কার ঐক্যমত্য। জনগণের স্বার্থে সতর্কতার সঙ্গে এগোচ্ছে বিএনপি। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দ্রুত নির্বাচনের পথে যাওয়ার তাগিদ। নতুন শক্তির উত্থান থামাতে এনসিপি কার্যালয়ে দফায় দফায় হামলা। পদযাত্রায় নাহিদ, প্যাসিবাদের পথ বন্ধের দাবি হাসনাতের। গুম খুনে বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ব্রিফিংয়ে সেনাবাহিনী। নির্বাচনে ইসির নির্দেশনায় কাজ করতে প্রস্তুত। এবং মালয়েশিয়ায় 36 বাংলাদেশি আটকে নেতিবাচক প্রভাব পড়বে। ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ে বিষয়টি খসড়া পর্যায়ে। এ ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ।